সিএস খতিয়ান মূলে একটি দাগের মালিক ছিলেন ৩ জন। কিন্তু এই ৩ জনের মধ্যে একজন মাত্র ব্যক্তি যিনি ওই দাগে দখল ছিলেন। এসএ রেকর্ডটি যখন পরিচালিত হয়েছে ওই মৌজার মধ্যে, তখন দেখা গেল যে আসলে মালিক রয়েছে ৩ জন কিন্তু দখল ১ জন। তো সেইভাবে কিন্তু আপনার এসএ রেকর্ডটি হয়েছে। মালিকানা দেখাচ্ছে ৩ জন কিন্তু দখলে দেখাচ্ছে ১ জন। কিন্তু পরবর্তী যখন আপনার আরএস রেকর্ডটি ওই মৌজাতে হয়েছে, তখন কিন্তু শুধুমাত্র একজনের নামে রেকর্ডভুক্ত হয়েছে, যিনি দখলে ছিলেন। অর্থাৎ যে ব্যক্তি সিএস এ দখলে ছিলেন, এস এতে দখলে ছিলেন, আরএস রেকর্ডে কিন্তু শুধুমাত্র দখলের ভিত্তিতে আপনার ওই নামটি ইনক্লুড করা হয়েছে। এখন বর্তমানে বিডিএস রেকর্ড যেহেতু ওই মৌজাতে পরিচালিত হবে, এখন দেখা যাচ্ছে বাকি যে ২ জন মালিক ছিলেন, সিএসএ মালিক ছিলেন, এসএতে মালিক ছিলেন, তারা এখন বলছে বা তাদের যারা ওয়ারিশ রয়েছে, উত্তরাধিকার সূত্রে যারা মালিকানা অর্জন করেছে, তারা বলছে যে আসলে আমাদের বাপ-দাদা তো আসলে জমি ক্রয় বিক্রয় করেনি। তো সেই ক্ষেত্রে সিএসএ যেহেতু মালিকানা ছিলেন, এসএতে মালিকানা ছিলেন, কিন্তু আরএস রেকর্ডে আমার বাপ-দাদার নাম আসেনি। সেক্ষেত্রে আমাদের এই বিডিএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করা হোক বা আমাদের নাম ইনক্লুড করা হোক। তো এই ধরনের কিন্তু সমস্যা আপনার কিন্তু এই রেকর্ডে হচ্ছে বা হবে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্টে জানাবেন যে আসলে কার নামে এই বিডিএস রেকর্ডটি হবে? সাধারণভাবে যদি সিএসএ যেহেতু মালিক ছিলেন আপনার ৩ জন, দখলে ছিল ১ জন। এসএ রেকর্ডেও কিন্তু সেম সমস্যা। আসলে মালিক ছিলেন ৩ জন কিন্তু দখলে ছিল ১ জন। আরএস রেকর্ডে এসে দেখা যাচ্ছে শুধুমাত্র যার নামে রেকর্ড মানে দখল ছিল তার নামে কি হচ্ছে? আপনার রেকর্ড হয়েছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু বিডিএস রেকর্ডেও আপনার যার নামে আরএস রেকর্ডটি হয়েছে, তার নামে কিন্তু এই রেকর্ডটি হবে। কেন হবে? কারণ সিএস রেকর্ডে যেহেতু একজন যে মালিক ছিলেন, তিনি কিন্তু দখলে ছিলেন। বাকি ২ জন কিন্তু সেই জায়গাতে দখলে আসেনি। তো যখন এসএ রেকর্ডটি হয়েছে তখনও কিন্তু পূর্বের যে ২ মালিক তারা কিন্তু কোনো আপত্তি দেয়নি। এবং যখন এসএ রেকর্ডটি পরিচালিত হয়েছে তখন কিন্তু জরিপ টিম বা সেটেলমেন্ট অফিসারের কাছে এই তথ্যই হয়তো দেওয়া হয়েছে যে আসলে আমরা হয়তো অন্য দাগে দখলে রয়েছি, আমার এই ভাই হয়তো এখানে দখলে রয়েছে। অথবা তার সাথে একটি হয়তো সমঝোতা হয়েছে যে আসলে টাকা-পয়সা হোক বা অন্য কোনো মাধ্যমে হোক আমি এই জমিটি দখলে রয়েছি। বাকিটা হয়তো অন্য কোনো জায়গায় এইটার সমঝোতা করেছে। তো এর ভিত্তিতে কিন্তু আরএস রেকর্ডটি যখন হয়েছে, যখন আরএস মানে রেকর্ড হয়, তখন আরএস যে রেকর্ডের সেটেলমেন্ট অফিসার ছিলেন তখন দেখেছেন মানে উনি দেখেছেন যে আসলে সিএস রেকর্ডে ইনিই দখলে ছিলেন, এসএ রেকর্ডে ইনিই দখলে ছিলেন। এখন পর্যন্ত তার কোনো আপত্তি হয়নি বা সেই দীর্ঘ ৪০-৫০ বছর বা ধরে কিন্তু তিনি দখলে রয়েছে। সেক্ষেত্রে আর পূর্বের যে ২ টা মালিক ছিলেন তাদের নাম আর ইনক্লুড করেনি। কারণ ভবিষ্যতে তিনিই দখলে থাকবেন। এটাই কিন্তু স্বাভাবিক। তো সেইজন্য কিন্তু আরএস রেকর্ডটি কিন্তু তার নামে করা হয়েছে। বর্তমানে যদি বিডিএস রেকর্ড হয়, বর্তমানে বিডিএস রেকর্ড যদি ওই মৌজায় পরিচালিত হয় তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই কিন্তু যার নামে আরএস রেকর্ডটি হয়েছে তার নামে কিন্তু এই রেকর্ডটিও হবে। যারা পূর্বের যারা ২ জন মালিক ছিলেন তাদের ওয়ারিশরা যদি হাজারো বার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের নাম আর এই বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত হবে না। তো যারা জমির মালিকগণ রয়েছেন মানে এই থেকে আমরা কি বুঝলাম যে আসলে আপনার যদি মালিকানা জমি হয়ে থাকে আর আপনার জমি যদি একজনকে দখলের সুযোগ দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই জমিটি হারিয়ে যাবে। যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে জমি আমাদের বিভিন্ন দাগে দাগে রয়েছে, আমরা বিভিন্ন দাগ থেকে দখল রয়েছি, সেক্ষেত্রে আপস বঞ্চনামার মাধ্যমে জমি ভাগ করে নিবেন যে আসলে এই দাগে আপনি দখল থাকবেন, অন্য দাগে অন্য কেউ দখলে থাকবেন। এরকম আপস বঞ্চনামার দলিল করে নিলে কিন্তু খুব সহজেই আপনার এই ঝামেলা মুক্ত থাকতে পারবেন। কিন্তু আপনি জমির মালিক, আপনার ছোট ভাইকে, বড় ভাইকে বা অন্য কাউকে দীর্ঘদিন ধরে ব্যবহারের সুযোগ দিচ্ছেন। ৪০-৫০ বছর ধরে সে দখলে রয়েছে। আর আপনি মনে করছেন যেহেতু খতিয়ান আমার নামে রয়েছে আর আমি মালিক। পরবর্তীতে কিন্তু আপনার এই মালিকানা হারিয়ে যাবে। কোনো আপনি আর এটাকে ধরে রাখতে পারবেন না। কারণ আপনি জমির মালিক, আপনি কেন ব্যবহার করবেন না? ঠিক আছে? তো এটা কিন্তু আপনার উপর দায় বর্তাবে।
তো যারা আমাকে দেখলেন এ ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন যে আসলে দীর্ঘদিন ধরে কাউকে জমি আ মানে দখল বা ব্যবহার করতে দিবেন না। তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনি ঝামেলায় পড়বেন।